আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের সম্মান শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও আমি আজকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের জন্য আমি ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তোমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, যেটা লোকাল গভর্নমেন্ট, সেখান থেকে আজকে আমি এর আগেও তোমাদেরকে আমি 2টা বা 3টে লেকচার দিয়েছিলাম। তোমরা আজকে আমার কাছে যেটা পাবে সেটা সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পভার্টি রিডাকশন ইন বাংলাদেশ। আমি ডিটেলস সোশ্যাল সিকিউরিটি এবং পভার্টি রিডাকশন ইন বাংলাদেশের সম্ভাব্য যে আলোচনাগুলো তোমাদের ফাইনাল এক্সামের জন্য দরকার, সে অনুযায়ী তোমাদেরকে আজকে আমি লেকচারটা দিতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এর সঙ্গে আমার সঙ্গে আছো। আমার প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা এবং অন্য কলেজের যারা আছো তাদের সবাইকে তোমাদের জন্য আন্তরিক অভিনন্দন। তো আমরা একটা চ্যাপ্টার যখন ডিটেলস দেখব, তখন আমরা সেই চ্যাপ্টারটা সম্পর্কেই ডিটেলস সব কিছু জানার চেষ্টা করব। এটা একদিকে সুবিধা হলো, ইন ডিটেলস আমাদের লেসনের জন্য সবগুলো জানতে হবে। আর একটা হলো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা পড়াশোনা কমিটি যে প্রশ্নগুলো সিলেক্ট করবেন, তারা একটা অন্যরকম স্ট্যান্ডার্ড, একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে তারা প্রশ্নগুলো করে থাকেন। তো তোমাকে ফোকাস করতে হবে যাতে এই প্রশ্নগুলো কি আসে এবং সেই অনুযায়ী তুমি অ্যান্সার করতে পারো। তো সাধারণত আমি প্রশ্নগুলো তোমাদের জন্য কিছু ফাইন্ড আউট করেছি, তোমরা শুনে এটা করতে পারো। সামাজিক নিরাপত্তা, যেটা সোশ্যাল সিকিউরিটি কি, আর এর সাথে সোশ্যাল সিকিউরিটি কি এবং এর জন্য কি কি পদক্ষেপ আছে সরকার কর্তৃক গৃহীত। তারপর তোমাদের এটার জন্য আরও যে জিনিসগুলো আছে সেটা হলো যে তোমাদের প্রশ্নগুলো আছে বাংলাদেশের সামাজিক নিরাপত্তাটা কি এবং বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারের পদক্ষেপ সমূহ, সরকার কি কি স্টেপ নিয়ে থাকে, এটা এক প্যাটার্নের কোশ্চেন। আবার এভাবে আরও প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তা, সোশিও ইকোনমিক অ্যান্ড সোশিও স্ট্রাকচারে যে বাংলাদেশের কি গুরুত্বটা কি, ইম্পর্টেন্স যেটা, সেটা বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তার গুরুত্ব। তারপরে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কি, এটা আমরা ডিটেলস জানবো। প্রথমেই সামাজিক নিরাপত্তার সমস্যা সমাধানের উপায়সমূহ বর্ণনা করো, এটা। এরপর যদি সম্ভব হয় আমি দারিদ্রটাও বলবো, বাংলাদেশের দারিদ্র্যর কারণসমূহ এবং দারিদ্র্য দূরীকরণে গৃহীত ব্যবস্থাসমূহ তুলে ধরো বা আলোচনা করো। আর একটা হলো বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের মাত্রা বর্ণনা করো এবং দারিদ্র্য নিরসনের উপায়সমূহ আলোচনা করো। আজকে তোমাদের লেসনে তাহলে এগুলো থাকবে এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে লেসনগুলো শুনবে এবং তোমাদের এগুলা কাজে আসবে। তো আমরা যেটা জানি সেটা হলো যে সামাজিক নিরাপত্তাটা কি, আসলে সোশ্যাল সিকিউরিটিটা মানে কি, যেটা আমরা পেয়ে থাকি, কি পেয়ে থাকি রাষ্ট্রীয়ভাবে বা সরকারের কাছ থেকে, যারা আমরা যেটা আশা করি, এটা হলো সামাজিক নিরাপত্তাটা হলো রাষ্ট্রীয়ভাবে গৃহীত সামাজিক অর্থনৈতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা একটা যে ব্যবস্থা। এটা হলো অসুস্থতা হতে পারো, তুমি যখন এখন কোভিড আক্রান্তকালীন সময় আমরা কি কি সরকারের থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, এটাও একটাই। তারপর বার্ধক্যজনিত নির্ভরশীলতা, শিল্প, কোনো ইন্ডাস্ট্রিতে দুর্ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনা হলো, এগুলোর জন্য আমরা নিরাপত্তামূলক যেসব কর্মসূচি সরকার আছে আমাদের দেশে, যেটা আছে, যে ব্যবস্থাটা পাই, সেটা হলো আমাদের, এটা হলো সোশ্যাল সিকিউরিটি। এখানে বিভিন্ন রাষ্ট্রচিন্তা পলিটিক্যাল থিঙ্কারগণ ব্যান্ডের রাষ্ট্রবাদী সংজ্ঞা প্রদান করেছেন। একজন বলেছেন বুকানন, তিনি বলেছেন নিশ্চিত কাজের পরিবেশ, স্বাস্থ্য, চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপই হলো সামাজিক নিরাপত্তা। তাইলে 3টে কথা, এটা হলো নিশ্চিত কাজের পরিবেশ দিতে হবে একটা, আর একটা হলো এখানে স্বাস্থ্য আর চিকিৎসার জন্য যে গৃহীত পদক্ষেপ, সেটা হলো নিরাপত্তা। অধ্যাপক প্রিবেগ একজন বলছেন, তিনি বলছেন সামাজিক নিরাপত্তা হচ্ছে সমাজের প্রত্যেক মানুষের ন্যূনতম প্রত্যাশা পূরণের জন্য জীবনের নিরাপত্তা। ন্যূনতম যে প্রত্যাশাটা, লাইফ এক্সেপ্টেন্সির যে মিনিমাম যে জিনিসটা আছে, সে প্রত্যাশাটা পূরণের জন্য যে ব্যবস্থাটা, সেটাই হলো সোশ্যাল সিকিউরিটি। অধ্যাপক বেনহাম বলছিলেন সামাজিক নিরাপত্তা হলো ন্যূনতম আর্থিক নিরাপত্তার ব্যাপারে গৃহীত এক সামাজিক একটা সোশ্যাল অ্যাক্টিভিটিজের কথা উনি বলছিলেন। তারপর অর্থনীতিবিদ রবিন্স বলছিলেন, তার মতে সামাজিক নিরাপত্তা হলো এমন একটি নিশ্চয়তা যা মানুষকে আকস্মিক বিপদের সময় যথাযথ প্রতিষ্ঠানের মাধ্যমে সে সেবাটা দেওয়া হয়, এটাই সোশ্যাল সিকিউরিটি। তারপরে অধ্যাপক অর্থনীতিবিদ ইনিও
এর অপশনের মতে আধুনিক জীবনে অসুস্থতা, বেকারত্ব, বার্ধক্যজনিত নির্ভরশীলতা, যেটা আগেও বলছিলাম, শিল্প দুর্ঘটনা, পঙ্গুত্ব, এমন সব বিপর্যয় থেকে রক্ষা করার মতো সামাজিক নিরাপত্তাগুলো কর্মসূচির নামই হলো সামাজিক নিরাপত্তা। এই জিনিসগুলো তুমি ভূমিকাতে প্রথম বলে লিখে তারপরে একটা করে মানুষের জীবনে আকস্মিক বা অন্য যে কোনো কারণে যে কোনো দুর্ঘটনা বা বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক কর্মসূচি কি সামাজিক নিরাপত্তা বলে। এটা সোশ্যাল সিকিউরিটিটা। তো আমরা সোশ্যাল সিকিউরিটিটা যেটা দেখলাম সেটা হলো যে সোশ্যাল সিকিউরিটি আসলেই কি একটা আকস্মিক কোনো ব্যাপার, আকস্মিক কোনো দুর্ঘটনা, এটা বন্যা দুর্যোগ সেটাও হতে পারে, কোনো শিল্প দুর্ঘটনা, হঠাৎ করে কোনো কোনো রকমের কোনো অগ্নিকাণ্ড হয়ে গেল বা কিছু হলো, বা আর্থক্বাক হলো, ভূমিকম্প হলো, এগুলোর জন্য আসলে গৃহীত যে স্টেপগুলা যেগুলো মানুষের করা হয় সেগুলোর জন্যই করো। তো এই জিনিসগুলো করাটাই হলো সোশ্যাল সিকিউরিটি। এখন সামাজিক নিরাপত্তাটা প্রবর্তনের কারণটা ছিল, সর্বপ্রথম এটা হয়েছিল 1873 সালে সামাজিক নিরাপত্তার সূচনাটা করেছিলেন স্যার উইলিয়াম বেভারিজ। প্রথম এটা ছিল, পরবর্তীতে এটা অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু হয়। বর্তমানে প্রায় প্রতিটি দেশেই এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা আছে। তো আমরা এই জিনিসগুলোর মধ্যে এখানে শিল্পক্ষেত্রে দুর্ঘটনা, পেশাগত ব্যাধি, অকাল বার্ধক্য, বেকারত্ব হ্রাস, যন্ত্রপাতির পরিবর্তন, শ্রমিকদের আর্থিক অবস্থার উন্নতি, প্রাকৃতিক দুর্যোগ, ওই যেটা বললাম বন্যা, জলোচ্ছ্বাস, এই কারণগুলো আমরা দেখতে পারি, সরকারি সাহায্য, এই জিনিসগুলো হলোই। তো সামাজিক নিরাপত্তার একটা আছে, ব্যবস্থা আছে, সেটা হলো সামাজিক নিরাপত্তার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হলে সরকার কি কি ধরনের স্টেপ বা ব্যবস্থাটা নিতে পারবেন তারা। সেটার মধ্যে কি দেখো, সামাজিক নিরাপত্তার মধ্যে এখানে সামাজিক নিরাপত্তার বিভিন্ন পদ্ধতি বা উপায় আছে। সেগুলো হলো সামাজিক বীমা। সামাজিক বীমা হলো সামাজিক নিরাপত্তার সেই কর্মসূচি যে বিমাকৃত কর্মী তাদের পরিবারকে বেকারত্ব বা চাকরিকালীন দুর্ঘটনা এবং বিভিন্ন অসুস্থতা, বার্ধক্য, পঙ্গুত্ব জনিত কারণ, সাময়িক বা স্থায়ী উপার্জনহীন জনিত কারণে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে যে তহবিল থেকে তাদের আর্থিক সহায়তা দেওয়া হয়, সেটাই হলো একটা সামাজিক বীমার মাধ্যমে এটা দেওয়া হয়। তারপরে শ্রমিক ক্ষতিপূরণ আইন, এটার মধ্যে সামাজিক বীমার মধ্যে একটা আছে সামাজিক, তাহলে একটা হলো সামাজিক বীমা আর একটা হলো সামাজিক সাহায্য। তো সামাজিক বীমার মধ্যে তারপর এটার মধ্যে কি কি আছে, শ্রমিক ক্ষতিপূরণ আইন আছে, মাতৃত্ব কল্যাণ আইন আছে, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড আছে, কল্যাণ তহবিল যুগ্ম বীমা আছে, সামরিক বাহিনীর জন্য আছে কল্যাণ ব্যবস্থা আছে। শ্রমিক ক্ষতিপূরণ, বাংলাদেশের শ্রমিকরা কারখানা দায়িত্ব পালনকারী যে কোনো রকমের দুর্ঘটনা ঘটলে তাদের সেখানে একটা শ্রমিক ক্ষতিপূরণ আইনের ব্যবস্থা আছে। মাতৃত্বকালীন আইন ছুটি আছে, এটা জানো তুমি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারপর শিল্প প্রতিষ্ঠানে মহিলাদের যারা বেসরকারি কাজ করে বা সরকার যাদের আছে সবাই একটা নির্ধারিত হারে এটা প্রসূতি মাতার জন্য একটা ছুটির ব্যবস্থা এবং একটা ভাতার ব্যবস্থা আছে। এরপর পেনশন ও প্রভিডেন্ট ফান্ড আছে, সরকারি চাকরিজীবীদের জন্য অবসর গ্রহণের পর পেনশন দান এবং প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে। এইগুলোর মাধ্যমে দেওয়া কল্যাণ তহবিল যুগ্ম বীমা আছে। কল্যাণ তহবিল এবং দলীয় বীমা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কর্মরত লোকদের চাকরির মেয়াদ ও সীমার মধ্যে অকালে মৃত্যু ঘটলে তাদেরকে তাদের পরিবারের জন্য বা নির্ভরশীল সন্তানাদি যারা থাকবে তাদের জন্য প্রভিডেন্ট ফান্ডের মধ্যে সাহায্য দেওয়া। এরপরে সামরিক বাহিনীর জন্য আছে, সামরিক বাহিনীতে নিয়োজিত লোকগণ নানা রকম তাদের পরিবারের সাহায্য, সন্তান শিক্ষাবৃত্তি ইত্যাদি সাহায্য করতে থাকে। এরপর সামাজিক ব্যবস্থার মাধ্যমে আছে, সামাজিক ব্যবস্থার আওতায় বিভিন্ন রকমের সাহায্য করে, যেমন রিলিফ প্রদান। এই যে এখনো যেমন করোনাকালীন সময় বিভিন্ন রকমের তোমরা দেখছো কর্মসূচির মাধ্যমে মানুষকে সাহায্য দেওয়া হচ্ছে, বন্যা, খরা প্রভৃতির কারণে জনকল্যাণ কল্যাণে ত্রাণ ও পুনর্বাসনের জন্য রিলিফ কর্মসূচি বাস্তবায়ন করা থাকে। তারপর বিনোদন সংঘ আছে, সরকার দেশে বৃদ্ধদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বৃদ্ধদেরকে মানসিকভাবে সবল রাখা এবং তাদের অসহায়তা দূরকরণের জন্য বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করছে। বয়স্ক ভাতা কর্মসূচি আছে, বর্তমান সরকার বৃদ্ধ অসহায় বৃদ্ধদের জন্য সাহায্য দানের উদ্দেশ্যে সামাজিক সাহায্যে বয়স্ক ভাতা চালু করছে। তারপর সমাজসেবা আছে, এটাও দেখো সমাজসেবার মধ্যে আছে সামাজিক নিরাপত্তা মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গৃহ নির্মাণের সহায়তা। এরপর বেসরকারি সংস্থাগুলোরও কাজ আছে। তাইলে দেখো এখন শিক্ষা আর ক্ষেত্রেও দেখো পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা, মেয়েদের দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তারপরে যে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তাদের সাহায্য দেওয়া হয়। বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদির ক্ষেত্রে ভর্তুকি প্রদানের মাধ্যমে সরকার কৃষি উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।
এরপরে দেখো বিভিন্ন রকমের বেসরকারি সংস্থা বাংলাদেশের পাশাপাশি যেমন এনজিওগুলো বিভিন্ন সমাজসেবামূলক মাধ্যমে জনগণকে সচেতন সৃষ্টি করা, স্যানিটেশন কার্যক্রম, গ্রামীণ মহিলাদের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে এনজিওরা বিভিন্ন সাক করছে। তো এই যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে সরকার সামাজিক নিরাপত্তার জন্য বিভিন্ন রকমের, তো এর থেকে আরেকটা আমাদের যেটা আছে যে সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার যে জিনিসগুলো, যে গৃহীত পদক্ষেপগুলো, তাহলে তোমরা এভাবে করে লিখতে পারবে যে এখন সামাজিক বিমাটা কিভাবে কাজ করছে। সামাজিক বিমা যেটা বললাম, প্রভিডেন্ট ফান্ড, তারপর দলগত পেনশন ভাতা, তারপর পারিতোষিক আইন, শ্রমিক ক্ষতিপূরণ আইন, সরকারি কর্মচারী কল্যাণ তহবিল, মাতৃত্বকালীন কল্যাণ, অসুস্থতা অসুবিধা, সামরিক বাহিনী লোকদের জন্য কল্যাণ ব্যবস্থা, তারপর সমাজসেবামূলক কাজ। এই যে কাজগুলোর মাধ্যমে সরকার কি করতে পারবে, জনগণকে সামাজিক নিরাপত্তা যে সিকিউরিটিগুলো বা সাহায্যগুলো সেগুলো দিয়ে থাকবে। সমাজসেবাগুলো কাজের মাধ্যমে বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবীদের সংগঠন সামাজিক স্বাস্থ্য অপরাপর ক্ষেত্রে ও সমাজ কল্যাণমূলক কাজ করে, সেগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরের আওতায় বেশ কিছু কার্যক্রম প্রয়োজন করেছে। এসব কার্যক্রম হচ্ছে মাতৃকল্যাণ কেন্দ্র, ভূমিহীন কৃষক দারিদ্রের আয় বৃদ্ধিমূলক প্রকল্প, এতিমদের লালন পালনের জন্য শিশুপল্লী, বেবি হোম, তারপর ডে কেয়ার সেন্টার, পঙ্গু কল্যাণ কার্যক্রম, ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন, তারপর প্রবেশন ও কয়েদি পুনর্বাসন, হাসপাতাল, বিনোদন সঙ্গীত ইত্যাদি উল্লেখযোগ্য। তো আমরা দেখি যে সরকার এই গৃহীত এই পদক্ষেপগুলো, স্টেজগুলো আমাদের জনগণের জন্য বা আমাদের দেশের মানুষের জন্য গৃহীত পদক্ষেপগুলো নিয়ে থাকে। সে বলা যায় যে সামাজিক নিরাপত্তার কর্মসূচি অত্যন্ত, বাংলাদেশের খুব কম সংখ্যক লোকই সরকারি কর্মচারী, ম্যাক্সিমাম লোকই দেখো বেকারত্ব, অসহায়ত্ব, বিভিন্ন রকম আছে। কাজে সবাই আর্থিক নিরাপত্তাহীনতায় ভুগছে। সামাজিক নিরাপত্তার এই নিরাপত্তার জন্য আরও জরুরি, আরও বেশি কিছু স্টেপ নেওয়া দরকার সরকার। এটা এখন আর্থ সামাজিক উন্নয়নে যেটা দ্য রোল অফ সোশ্যাল সিকিউরিটি অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, আর্থ সামাজিক উন্নয়নে সোশ্যাল সিকিউরিটির গুরুত্বটা কি। আধুনিক যে শিল্প সমস্যা আছে এটা অপরের যে একটা ব্যাপারই হলো সামাজিক নিরাপত্তা। এখন সামাজিক নিরাপত্তা এক এক দেশে এক এক রকম হয়ে যায়। দেখো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর একদিকে যান্ত্রিক সভ্যতার প্রসারের জন্য শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নতি, অপরদিকে পেশাগত দুর্ঘটনা, রোগ ব্যাধি, পঙ্গুত্ব প্রভৃতি শ্রমিক শ্রেণীকে নিরাপত্তাতে ঠেলে দেখা যায় নানা সমস্যা। তো এর মধ্যে আছে গ্রামীণ বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সমাজের ভূমিকা। বাংলাদেশের অর্থনীতি গ্রামীণ বেকারত্ব আগেই বলছিলাম, দারিদ্র্য দীর্ঘকাল ধরে একটা বিরূপ, একটা খুব এখন খারাপ অবস্থার মধ্যে আছে। কর্মহীনতা ও কৃষিতে প্রকৃত মজুরি হ্রাস পাওয়ায় গ্রাম বাংলার ক্রমবর্ধমান হারে বেকারত্ব, কৃষকরা যাদের ন্যায্য মূল্য নাম পাচ্ছে না, তাই এই জিনিসগুলো আরো বাড়ছে। দারিদ্র গ্রামীণ জীবনে এসব বেকারত্ব, দারিদ্র মোকাবিলায় বেকার ভাতা, আর্থিক সাহায্য, সমাজসেবা ইত্যাদি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তারপর দুর্যোগ কবলিত কৃষকদের জন্য নিরাপত্তা বান। আমাদের যেটা আছে কৃষি নির্ভর অর্থনীতি, প্রতি বছরই দেখো আমাদের খরা হয়, অতিবৃষ্টি, বন্যা এখন হচ্ছে, অনাবৃষ্টির মাত্রা, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ পরিবেশ বিপর্যয় ডেকে আনে। এতে কৃষকদের কি হয়, ব্যাপক শস্যহানি হয়, কৃষি উপকরণের ক্ষতিকরণ হয় এবং তারা নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা ভোগে। একজন সামর্থ্য দান করার জন্য এদেরকে বিভিন্ন রকমের সরকার ঘোষণা করতে পারে কৃষি বিমা, শস্য বিমা, গবাদি পশুর বিমা প্রভৃতি স্টেপ নিয়ে তাদেরকে সাহায্য দিতে পারে এই সময়টায়। তারপরে স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়নে সামাজিক নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখো এখনো চিকিৎসার সুযোগ সুবিধা সম্প্রসারণটা সাফিসিয়েন্ট না। পর্যাপ্ত চিকিৎসার অভাবে এখানে গ্রাম বাংলার অনেক লোকই এখন স্বাস্থ্যহীনতার শিকার। স্বাস্থ্য চিকিৎসার এসব ব্যবস্থাকে একটা নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে সরকার জনগণকে তাদের নিরাপত্তা। তারপর ভূমিহীনদের জন্য জীবিকার ব্যবস্থা, ভূমিহীনদের জন্য জীবিকার ব্যবস্থা গ্রহণের সামাজিক নিরাপত্তা কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গ্রামে কি ভূমি হচ্ছে জীবিকা অর্জনের একটা প্রধান ক্ষেত্র এবং ভূমির মালিকানা হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন জীবিকার অন্যতম একটা মাধ্যম। এই সামাজিক নিরাপত্তার কার্যক্রমে সমাজসেবা কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপর দুস্থ মহিলা, এতিম ও পঙ্গু লোকদের নিরাপত্তা, যারা একদম অসহায় দুস্থ মহিলা, দুস্থ পঙ্গুত্ব, পিতৃ মাতৃহীনতা জনগণের একটা অংশের অসহায়ত্ব ডেকে আনে। এরকমের ফ্যামিলিগুলো অনেক খারাপ অবস্থার মধ্যে থাকে। পরিবর্তিত সমাজ ব্যবস্থা এসব অসহায়ত্ব মোচানোর লক্ষ্যে সামাজিক প্রতিষ্ঠানের কার্যকারিতা এখন দুর্বল হয়ে পড়ছে। এমতো অবস্থায় কি করতে হবে, আমাদের সামাজিক আধুনিক নিরাপত্তা কার্যক্রমে আরো বেশি স্টেপ নিতে হবে। তারপর স্বল্প আয়ভুক্ত কর্মজীবী মানুষের সমস্যা দূরীকরণ, এখানে যারা একদমই কম আয় তাদের জন্য কি করতে হবে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, বিনোদন প্রবৃত্তির জন্য এগুলোর ব্যবস্থা জন্য পদক্ষেপ নিতে হবে। তারপর শিল্প, যানবাহন দুর্ঘটনায় সাহায্য, যারা
শিল্পায়ন দুর্ঘটনা বিভিন্ন রকমের যে ক্ষয়ক্ষতির মধ্যে হয়, মৃত্যুবরণও করানোর সময় তাদের পরিবারকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা দেখা, এটাও একটা সরকারি আর্থসামাজিক এটা একটা স্টেপ। তারপর কর্মজীবী মহিলাদের সমস্যা, শহর এলাকায় গার্মেন্ট শিল্প সহ বিভিন্ন রকমের সরকারি বেসরকারি সংস্থায় মহিলা কর্মজীবীদের সংখ্যা এখন বেড়ে চলছে আরও বেশি। এসব কর্মজীবী মহিলারা বাসস্থান ও মাতৃত্ব সুবিধা সহ অন্যান্য সুবিধা লাভের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য তাদের সরকারের কাছ থেকে তাদের একটা গুরুত্বপূর্ণ স্টেপ থাকে কর্মসূচি। এরপর অক্ষম বাবুঘুরে ভিক্ষুক যারা থাকে সমস্যা, এখন দেখো তোমরা সরকার মাঝখানে একটা স্টেপ করেছে, বাবুঘুরে বা যারা আছে তাদের জন্য একটা বাসস্থানের ব্যবস্থা করেছেন, সেটা কিছুদিন আগেই বেশ হলো। এক্ষেত্রে অক্ষম বাবুঘুরে ভিক্ষুকের সঙ্গে দিন দিনই বৃদ্ধি পাচ্ছে জনগণের এই অংশের কর্মসংস্থান পুনর্বাসনের জন্য গৃহীত পদক্ষেপ করে গেছে। তো সরকার এই সব ব্যবস্থাগুলা এখন নিয়ে যাচ্ছে। তো আর একটা যেটা আমি বলছিলাম যে তোমরা এটা করতে পারো, আর একটা বাংলাদেশের সামাজিক নিরাপত্তার সমস্যা সমাধানের উপায়সমূহ কি কি। এখন সামাজিক যে নিরাপত্তার সুপারিশ আছে রিমেডি কিটার, তারপর হোয়াই টু সলভ দ্য সোশ্যাল সিকিউরিটি ইন বাংলাদেশ। বর্তমান প্রেক্ষাপটে সামাজিক নিরাপত্তা খুব একটা ইম্পর্টেন্ট একটা মৌলিক কিছু, কারণ মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষের অর্থনৈতিক সামাজিক দুর্ভোগ নিশ্চয়তার জন্য সমাজ রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সাহায্য প্রদানমূলক ব্যবস্থায় সামাজিক নিরাপত্তার উদ্ভব ও বিকাশ ঘটেছে। এমন একটি নিশ্চিতমূলক শিক্ষা যা জনগণের অর্থনৈতিক সামাজিক বিপর্যয় থেকে রক্ষা করে। এখন দেখো এই পেনশন পদ্ধতি চালু, বাংলাদেশের মোট শ্রমশক্তির একটা অংশ আছে চাকরিজীবী, অথচ দেশের পেনশন পরিধি অনেক কম। এখানে বহু কলকারখানায় পেনশন কার্যক্রমে এখনো চালু হয় না। সরকার এখন বেসরকারি ক্ষেত্রে পেনশনের বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে। তো এই পেনশন পদ্ধতিটা সরকারি এবং বেসরকারি আধা সরকারি যেখানে হোক এই পদ্ধতিটা চালু করার একটা ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপরে মাতৃত্ব সুবিধার প্রসার, সামাজিক নিরাপত্তায় মাতৃত্ব সুবিধা প্রসার করা যায়, এর মাধ্যমে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আরো গতিশীল করা যেতে পারে, মাতৃত্বমূলক যে সুবিধামূলক যে কাজগুলা। তারপরে সামাজিক সাহায্য, দারিদ্র কর্মসূচির মাধ্যমে ব্যক্তিদের ন্যূনতম জীবনযাত্রা মান উন্নয়নের জন্য সক্ষম করে তোলা হয়। বাংলাদেশের অধিকাংশ মানুষই দারিদ্র। এখন প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা যেগুলো বলছি এগুলো লেগেই থাকে। এসব দুর্যোগকালীন সময়ে মোকাবেলা করার জন্য সরকার বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ব্যবস্থা গ্রহণ করে। মানুষকে অবসরকালীন ছুটির ব্যবস্থা, মানুষ একটানা কাজ করতে পারে না, কারণ অনেক সময় মানুষের কাজের স্প্রিয়া ফেলে, সে কাজের ফলে উদাসীন হয়ে পড়ে, তাদেরকে অবসরকালীন ছুটি দিয়ে আবার সে ব্যবস্থাটা করে, অবসর রিক্রেশন হওয়ার পর তারা আবার কাজে আসবে। তারপর দুর্ঘটনার বিমার প্রসার, ওই যে বললাম না দুর্ঘটনা করলে বিভিন্ন রকমের বিমার মাধ্যমে কর্মসূচি তাদের সুবিধা দেওয়ার কথা। দুর্ঘটনা একটা দেশেই একটা স্বাভাবিক আমাদের একটা ফিনোমেনা। এখন সরকার প্রতিষ্ঠা সব সুবিধা আছে। তারপর জটিলতা নিরসন, পুনর্বাসন কর্মসূচি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু এদেশের অধিকাংশ জনগণই গরিব, এদের আর্থিক অবস্থা অনেকটা অনুন্নত, এদের বিভিন্ন লোক কোথাও কর্মসংস্থান থাকে না, তো তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে বিভিন্ন রকমের কাজের তারপর গ্র্যাচুইটির সংস্কার, বয়স্ক ভাতা যেটা বলেছিলাম, বয়স্ক ভাতা প্রদানের ব্যবস্থার মাধ্যমে এদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করা যায়। তো পরিশেষে আমরা বলতে পারি সামাজিক নিরাপত্তার প্রচুর সমস্যা অসুবিধা রয়েছে। মূলত এসব অসুবিধা সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি সমস্যার সমাধানের আবশ্যক। এখন যেমন এই পেনশন পদ্ধতি চালু, এই যে পেনশনগুলো বললাম, মাতৃত্ব সুবিধা প্রচার, সামাজিক সাহায্য, গ্র্যাচুইটি সংসার, বয়স্ক ইত্যাদির ব্যবস্থা কার্যক্রমের মাধ্যমে তো সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তো আমরা যদি দেখি সোশ্যাল সিকিউরিটি এভাবে করতে পারে, তাহলে একটা কি হবে, এখন এই জিনিসগুলো স্টেপগুলো নিলে তাহলে আমাদের দেশের একটা সোশ্যাল সিকিউরিটিটাকে মানটাকে আরও বেশি উপরের দিকে নিলে আমাদের অনেক রকমের আমরা সাহায্য সুবিধা পারবো। এখন দেখো তোমাদের সোশ্যাল সিকিউরিটিটা গেলে এখন বাংলাদেশের দারিদ্র রেখে সোশ্যাল সিকিউরিটির সাথে সাথে কিন্তু আমাদের দারিদ্রের একটা রিলেশন আছে। দেখো দারিদ্রের কারণ তাদের সমাজের জীবনযাত্রা মানের চেয়ে তাদের নিচে তাদেরকে দারিদ্র বলে। এখন সমাজবিজ্ঞান ডেভিল বলছিলেন দারিদ্র হলো এমন একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা যেখানে জীবন ধারণের প্রয়োজনীয় মৌলিক উপাদানসমূহের অভাব পরিলক্ষিত হয়। তো আমরা এই যে বিভিন্নভাবে দারিদ্রকে সংজ্ঞায়িত করলাম, এটাই কি দারিদ্রটা কি। বিশ্বব্যাংকের মাধ্যমে যদি বলছিল যাদের বার্ষিক আয় কমপক্ষে 450 মার্কিন ডলারের কি হয় কম হয়, তাহলে সে দরিদ্র। আর যে পরিস্থিতির জন্য জনগণের বার্ষিক আয় এ ধরনের কম থাকবে, 450 ডলারের কম থাকবে, তারাই দারিদ্র্য সীমার নিচে বাস করবে। তো বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ কি কি। বাংলাদেশের দীর্ঘায়িত একটা ব্যবস্থা। এক নম্বর যেটা হলো সেটা হলো মাস পপুলেশন, জনসংখ্যা যেটা বৃদ্ধি সেটা।
কারণ বাংলাদেশের দরিদ্রতার প্রথম জনসংখ্যা বিস্ফোরণ। এখানে দেখো পরিকল্পিত ব্যবস্থা নাই জনসংখ্যা প্রতিরোধ করার জন্য। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন ও কর্মসংস্থান তো অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে না, ফলে ডে বাই ডে কি হচ্ছে, এমএস পপুলেশন যেটা জনগণ বৃদ্ধি পাচ্ছে, এটাই পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে দারিদ্র্যের কারণে। তারপর অনুন্নত কৃষি ব্যবস্থা, কৃষি প্রদানের জন্য যেটা বাংলাদেশের 80% হইলো কৃষির উপর নির্ভরশীল মানুষ। তো সেখানে কৃষি ব্যবস্থা যেটা আছে, অনুন্নত কৃষি ব্যবস্থা যেটা আছে, সেখানে 50% লোক সরাসরি প্রত্যক্ষভাবে কৃষিকাজ জড়িত। এবং এই যে বাংলাদেশের তাদের মাথাপিছু আয় জমির পরিমাণ হলো 0.18 একর, 0.18 একর। তারপরে এই দেশের কৃষি ব্যবস্থা অনেক অনুন্নত, পরে কৃষি ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে দারিদ্রটা পরিসরটা আরো বেড়ে যাচ্ছে। তারপরে আছে বেকারত্ব। বাংলাদেশের শ্রম শক্তির সাথে কর্মসংস্থান যে ব্যবস্থাটা আছে, সেটার সাথে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো বা প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হচ্ছে না। সে কারণে কি হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না বলে বেকারত্বের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এরকমের কর্মক্ষম বেকার যুবক ও মহিলার সঙ্গে বলতেছে প্রায় 2 কোটি না 2.5 বা 3 কোটির মতো এখন আমাদের দেশে। এই বেকার কর্মসংস্থানের সুযোগ কারণে কি হচ্ছে, দারিদ্র্যের মাত্রাটা আরো বেড়ে যাচ্ছে। তারপর প্রাকৃতিক দুর্যোগ আছে। কৃষি প্রধান বাংলাদেশের কৃষি অনেকাংশে নির্ভরশীল কি প্রকৃতির উপর। নদী ভাঙ্গন, খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো আগেই বলছিলাম। এগুলোর প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো আমাদের দারিদ্র্যকে আরো প্রসারিত করছে। দারিদ্র্যকে এগুলোর জন্য যে স্টেপগুলো সেগুলো নেওয়া হচ্ছে না আমাদের। তারপর প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার অসম বন্টন। দেখা যাবে যে ধনী ক্রমান্বয়ে ধনী হচ্ছে, যার সম্পদ আছে বেড়েই যাচ্ছে। অসম যে একটা বন্টন এটা আছে, ধনী ক্রমান্বয়ে ধনী হচ্ছে আর দারিদ্র ক্রমান্বয়ে দরিদ্রই হচ্ছে। সম্পদ ও সুযোগ অসম বন্টন, 90% সম্পদের মালিক হচ্ছেন 10% লোক। দেখো 90% যে সম্পদ আছে, রিসোর্স সম্পদ আছে আমাদের, সেটার মালিক হচ্ছে মাত্র 10% লোক। আর বাকি 90% যে লোক আছে তারা 10% সম্পদের মালিক। উল্টোটা হচ্ছে না? তাহলে এই আমাদের দেশে কি অসম বন্টন না? যার আছে তারই আছে, যে ধনী আছে সে ধনীই হচ্ছে, আর যে গরিব আছে সে গরিবই হয়ে যাচ্ছে। তারপরে দেখো রাজনৈতিক অস্থিতিশীলতা। কোনো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। বারবারই যদি সরকার চেঞ্জ হয় আসে এটা সেটা, তোমরা জানো বিরোধী দল নাই, গঠনমূলক সরকার ব্যবস্থা নেই, এগুলো না থাকলে রাজনৈতিক অস্থিরতা থাকলেও বাংলাদেশে কি হবে, তাহলে দীর্ঘমেয়াদী একটা দারিদ্র্যের হার বেড়ে যাবে। তারপরে আছে অনুৎপাদনশীল কাজে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি আছে। মুদ্রাস্ফীতি হলো বাংলাদেশের অপরিকল্পিত উপায়ে ব্যয় বৃদ্ধি, কারণ প্রতি বছর যে পরিমাণ বিপুল অর্থ অনুৎপাদনশীল ব্যয় হচ্ছে সেটা মুদ্রাস্ফীতির দারিদ্র্যকে আরো সম্প্রসারিত করছে। তারপর কর্মবিমুখ শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এটা কোনো আমাদের সাথে লেখাপড়া শিক্ষা ব্যবস্থার সাথে আসলে কোনো রকমের ব্যবহারিক যে পদ্ধতিগুলা বা প্রায়োগিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা নাই বলে, আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নাই বলে আমাদের দেশে এই জিনিসগুলা কি হচ্ছে, তাহলে শিক্ষিত বেকারদের সঙ্গে ডে বাই ডে খালি পলিটিক্যাল বই টই পড়ে এগুলো পড়ে নেয় না, এগুলোর বাস্তব প্রায়োগিক ক্ষেত্রে দেখাতে হবে। বাইরের কান্ট্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে রিলেটেড সবগুলো প্র্যাকটিক্যাল বা এগুলো আছে, ব্যবস্থা আছে। তারপর ত্রুটিপূর্ণ ভূমিসত্ত্ব ব্যবস্থা আছে। বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো কৃষি উন্নয়ন ক্ষেত্রে ভূমিসত্ত্ব ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। 1964 সালে ভূমিসত্ত্ব অধ্যাদেশ পর্যায়ক্রমে ভূমি সংস্কারের গৃহীত পদক্ষেপ যথাযথভাবে আজও বাস্তবিত হয় না। এখন ভূমি সত্ত্ব ব্যবস্থার অসমতা এদেশে এটা যাচ্ছে। 1984 সালে একটা আইন করেছিল, সেই আইনটির আর কোনো রিফরমেশন হয় না, তো এটাও একটা কারণ। তারপর হলো দিক নির্দেশনা উন্নয়ন পরিকল্পনা। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার জন্য পরিকল্পনা দৃষ্টিপাত করে দেখা গেল এখানে কি দিক নির্দেশনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা, বড় বড় প্রকল্প সরকার নেই আসলে, কিন্তু বড় বড় প্রকল্পগুলো সঠিকভাবে তার সরকার কাঙ্ক্ষিত লক্ষ্যে বা যেভাবে সরকার টার্গেট দিয়ে দিচ্ছিল সেই অনুযায়ী তারা কাজ করতে পারে না। এর কারণে মানুষের দারিদ্রতার পরিমাণ সম্প্রসারিত হয়ে যায়, দারিদ্রতা আরো বেড়ে যায়। তারপর সামাজিক নিরাপত্তার অভাব। বাংলাদেশে পর্যাপ্ত কার্যকর, যেটা আগে বলছিলাম, ওই আমাদের সোশ্যাল সিকিউরিটি না থাকায় এদেশে কৃষক শ্রমিকরা প্রাকৃতিক দুর্যোগ, ফসলানি, ছেলে মেয়েদের বিভিন্ন রকমের আনুষ্ঠানিক বিয়ে, তাদেরকে কি হয়, তাদের কর্ম নির্ভরশীলতার হার বেড়ে যায় এবং দারিদ্রের দিকে। তারপর নারীদের কর্মসংস্থান অভাব আছে। বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই নারী। এই উপযুক্ত শিক্ষা দীক্ষা কর্মসংস্থানের অভাবে তারা গৃহের মধ্যে কর্মমুখী অবস্থায় দিন কাটায়, ফলে কি হবে, এরাও নির্ভরশীল হয়ে পারে একটা সময়। তো এটার ক্ষেত্রে দারিদ্র আসতে পারে। তো অজ্ঞতা, কুসংস্কার আছে, অশিক্ষা আছে। অজ্ঞতা, কুসংস্কার, অশিক্ষিত, আমরা ভাগ্যে বিশ্বাস করি, কাজে নামি না, আসলে বাস্তবতা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি না, ফলে আমাদের দারিদ্র আমাদের সাথে লেগেই আছে। কুটির শিল্পগুলোর কারণে যে পাটকে আমরা ঠিকভাবে করে পাটজাত পণ্যগুলোকে আমরা রিফাইন করে আমরা বিভিন্ন রকমের কাজগুলো করতে পারতাম, আসলে আমরা সেটাও হয় না। কুটির শিল্পগুলো যেভাবে শিল্পায়নের ফলে কি হয়, বাংলাদেশের শিল্পায়নের ফলে বাংলাদেশের এখন কুটির শিল্পগুলো যে হস্তচালিত যে শিল্পগুলো সেগুলো
জিনিসগুলোর এখন বিলোপ হয়ে গেছে, ফলে পরিবারে বাড়তি বন্ধ হয়ে যায়, এটা দারিদ্রতা ডেকে আনে। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাংলাদেশের দারিদ্রের অন্য কারণ। এদেশের বাজার ব্যবস্থার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই, হঠাৎ করে দ্রব্যপণ্যের দাম বেড়ে যায়, এখন মুদ্রাস্ফীতি হয়, তখন দেখা যায় যে টাকার দাম নাই, কোনো জিনিসের দাম অনেক বেশি, এটাই হলো যে মানে ইনফ্লেমেশন। আর এখানে কি হবে, তাদের সীমিত আয় কি হয়, একটা পরিবারে যদি দরিদ্র পরিবারে 5-6 জন থাকে, তাহলে তাদের জন্য এটা একটা অতিরিক্ত। তো এই জিনিসগুলো আমাদের একটা কি হচ্ছে, বাংলাদেশের দারিদ্রতা একটা ভয়াবহ সমস্যা, এটা সমাজ জীবনের একটা অভিশাপ এখন বলা হয়। এতে কোনো সমস্যা নেই, বহু সমস্যার এটা আরও সৃষ্টি করতেছে। তাই এগুলোর অভাবে বাংলাদেশে আরও দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া আমাদের দরকার। এই জন্য সরকারকে কি হতে হবে, আরও বেশি করবে। তো আগেই যেটা বলছিলাম, তাই দারিদ্র দূরীকরণে গৃহীত ব্যবস্থাগুলো, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা, সম্পদের সুষম বন্টন, যেটা আগেই বলছিলাম 90% সম্পদ থাকে 10%-এর আসে, আর 90% লোক বাকি 10%-এর মানে অসম বন্টন যেটা। তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে জিনিসগুলো যেটা বলছিলাম, ভূমিকম্প, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলোর জন্য প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া, সম্পদের সুষম বন্টন, উৎপাদনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীলতা কমানো, সুনির্দিষ্ট নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তারপর বাণিজ্য ঘাটতি পূরণের ব্যবস্থা। হ্যাঁ, তারপরে এটা হলো যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দ্রব্য সামগ্রী সবার জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাটার আর উন্নয়ন রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থানের সৃষ্টি করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বেকারত্ব রোধ, তারপর হলো কৃষি উন্নয়ন, শিল্প নির্ভর অর্থনীতিকরণ, শিক্ষাকে উৎপাদনমুখী ব্যবস্থা করা। এই জিনিসগুলো আমরা যদি নিতে পারি, তাহলে কি হবে, আমাদের দারিদ্রটা নিরসন হবে। বাংলাদেশের দারিদ্রের মাত্রাও ছিল এটা, কারণ হয়েছিল স্বল্প উৎপাদন ব্যবস্থা, আমাদের অনেক জনসংখ্যার চাপ, খাদ্য সমস্যা, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, বেকার সমস্যা, অশিক্ষা, স্বল্প মূলধন, অদক্ষ শ্রমিক, অনুন্নত অবকাঠামো, সম্পদের অসমতা বলছে, প্রাকৃতিক দুর্যোগ। তো এই জিনিসগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দারিদ্রতার অন্যতম একটা কারণ। তো তোমরা এই জিনিসগুলো পয়েন্ট দিভাবে লিখতে পারছো। তারপর দ্রব্যমূল্য অস্থিতিশীলতা আছে, বাংলাদেশের দ্রব্যমূল্য অস্থিতিশীলতা, কারণ হঠাৎ করেই দেখা যায় একটা জিনিসের কি হয়, যে খুব দাম বেড়ে গেল, সীমিত আয়ের মধ্যে তারা হয়ে যায়। তো দারিদ্র নিরসনের উপায়গুলো কি, বাংলাদেশের প্রাণকেন্দ্রী হলো গ্রাম। তো আমরা যদি এখানে কৃষির উন্নয়ন ঘটাইতে পারি, তাহলে এটা দারিদ্র নিরসন অনেকখানি লাঘব হবে। চাষাবাদ পদ্ধতির মাধ্যমে, শিল্পান্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণে কৃষি উন্নয়নের পাশাপাশি শিল্পান্নয়নও ঘটাতে হবে। শিল্পান্নয়নের ফলে দেশের উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় যেটা সেটাও বৃদ্ধি পাবে। তারপর মূলধন গঠন, দেশের প্রত্যন্ত অঞ্চলতে সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মূলধন গঠনের একটা হার বাড়াতে হবে। প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার, এদেশের প্রাকৃতিক সম্পদগুলো পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে, এর ফলে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তারপর বেকারত্ব দূরীকরণ বলছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য বেকার সমস্যার সমাধান করে, যার জন্য কর্মসংস্থানমূলক ব্যবস্থাগুলো নিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, অতিরিক্ত জনসংখ্যা উন্নয়নের অন্তরায় থাকে, তাই জনসংখ্যা নিয়ন্ত্রণের বাস্তবমুখী পদক্ষেপ নেয়। মাথাপিছু আয় বৃদ্ধি, যেটাকেই বলছি বাংলাদেশের মাথাপিছু আয়, তাহলে বৃদ্ধির জন্য কৃষি ও শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, তাহলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। শিক্ষার প্রসার, বাংলাদেশের গ্রামীণ জনগণের মধ্যে শিক্ষার প্রসার আর কম, অশিক্ষিত হয়, তারা তো অনেক সময় বোঝে না, ইগনোর, কুসংস্কারে ভোগে, এগুলো ব্যাপক প্রসার ঘটিয়ে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সম্পদের সুষম বন্টন, বাংলাদেশের পরিচয় পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ কি করে, মুষ্টিমেয় হালে কেন্দ্র হচ্ছে, ফলে ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, সুতরাং সম্পদের একটা অসম ব্যবস্থা এখানে আছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র দূরীকরণে গ্রামে অবকাঠামো উন্নয়ন সাধন করতে হবে। অবকাঠামোর উন্নয়ন হলে অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, কেন রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার, বাংলাদেশের গ্রামীণ দারিদ্র দূরীকরণে বৈদেশিক সাহায্য সুষ্ঠু ব্যবহার করতে হবে। বৈদেশিক সাহায্য যাতে শহর ও গ্রাম উভয় ক্ষেত্রে উৎপাদনশীল ব্যয় হয়, সেদিকে সরকার দৃষ্টি প্রদান করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জন, বাংলাদেশের কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতির অর্জন, আমরা যদি বিভিন্ন রকমের আমদানিতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন, তাই আমরা যদি রপ্তানিও করতে পারি, তাহলে আমাদের আসবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি, বাংলাদেশের খাদ্য সমস্যা আছে, সমস্যা দূরীকরণের জন্য আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। মুদ্রাস্ফীতি, কেন মুদ্রাস্ফীতি অর্থনীতির বিরূপ প্রভাব ফেলে থাকে, তাই আমরা একটা উপরোক্ত এগুলোর মাধ্যমে দারিদ্র দূরীকরণ, ফলে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি সরকার যদি এই পদক্ষেপগুলো নিয়ে থাকে, তাহলে আমরা দেখি কি বিভিন্ন রকমের এনজিও বা বিদেশি যে এডিবি যে প্রজেক্টগুলো আমাদের সাহায্য করে, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে কি হবে, আমাদের এই যে দারিদ্র নিরসনের ক্ষেত্রে অনেক রকমের ভূমিকা। হ্যাঁ, তো এখানে দেখো বিভিন্ন রকম এনজিওগুলো এখন কাজ করছে, গ্রামীণ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আশা, তারপরে হলো বিভিন্ন রকম ব্র্যাক,
এরা অনেক কর্মসূচি বার্ড এরা সরকার কাছে বিভিন্ন এনজিওগুলো এখন যার জন্য ওরকম আছে তাদের কর্মসূচিটা বা তাদেরকে সে করার সুযোগ ব্যবস্থাটাও করে দিতে পারে। তো আশা করি তোমরা এই লেকচারটা থেকে যেটা হলো দুইটার সাথে রিলেটেড, একটা ছিল সামাজিক নিরাপত্তা কি, সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারের পদক্ষেপ এবং আর্থসামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তার গুরুত্ব, আর একটা ছিল বাংলাদেশের সামাজিক নিরাপত্তার সমস্যা এবং সমাধানের উপায়। প্রশ্নগুলো একই রকমের অনেকটাই হয়, তোমরা যদি ডিটেলস এটা থেকে যে বলছি পয়েন্টগুলো এভাবে করে লিখবে। তারপর বাংলাদেশের একটা পভার্টি রিডাকশনের জন্য যে কারণসমূহ এবং দারিদ্র্য দূরীকরণে গৃহীত যে স্টেপগুলো সরকারের, তারপরে ছিল বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্যের মাত্রা বর্ণনা এবং দারিদ্র্য নিরসনের যে উপায়সমূহ আলোচনা করো। তোমরা সোশ্যাল সিকিউরিটি এবং পভার্টি রিডাকশন থেকে আশা করি এভাবে প্রশ্নগুলো সেট করে পড়বে এবং করোনাকালীন এই সময়ে তোমরা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে এবং নিজেদের এই যে স্টেপগুলো বললাম, সোশ্যাল সিকিউরিটি আমরা পাচ্ছি না, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিছু কর্মমুখী না, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও অনেকটা গতানুগতিক টাইপের। তো এক্ষেত্রে দেখো বেকারত্ব দিন দিন বেড়েই যাচ্ছে। তো তোমরা এরপর পরবর্তীতে নিজেরা কীভাবে নিজেদেরকে কাজ করবে, তো দারিদ্র্য নিরসনটাও সেটার সাথে পভার্টি রিডাকশনটাও চলে আসছে। তো আমরা আশা করবো করোনাকালীন সময় আমরা সবাই সুস্থ থাকব এবং সবাই আমাদের সময়টাকে কাজে লাগাবো, কর্মোপযোগী করে তুলবো। যার যতটুকু কাজ করার সামর্থ্য আছে আমরা সুস্থ থাকবো, বাড়িতে থাকবো এবং নিজের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো এবং নিজের সময়টাকে কাজে লাগবো। তোমরা যারা আমার ছাত্র সবার জন্য আমার এটাই প্রার্থনা করি, আল্লাহর কাছে তোমাদের জন্য সবসময় আমি নামাজ জানতে দোয়া করি। আই এম অ্যান প্রেয়ার অল টাইম। আমি এখন প্রেয়ারে আছে, তোমাদের স্টাডি নিয়ে আছে, তো আমার জন্য তোমরা সবাই দোয়া করবে এবং তোমরা সময়টাকে সবসময় সময় উপযোগীভাবে কাজে লাগাবে। এখন থেকে তোমরা সময় উপযোগী কাজে লাগালে তোমাদের সময়টা এবং যখনই স্বাভাবিক অবস্থায় আসবে তখন তোমরা সেভাবে তোমাদের কর্মসূচিগুলো করতে পারবে এবং তোমরা এটার একটা ফল পাবে আশা করি। তো তোমরা এখন বসে না থেকে যে যেখানে যেভাবে আছো সেভাবে করে কাজ করো। আশা করি তোমরা তাহলে বরাবর সবাই ভালো থাকো। আল্লাহ।